নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা কৃষ্ণা গল্পটির প্রথম পর্ব শুনেছ। আজ পড়ব কৃষ্ণা গল্পটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। ঔষধ দিলাম, তাহারই ফলে সারিল কিনা জানি না। সকালে দেখিলাম দিব্য সহজ মানুষের মতো কাঙালিচরণ ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছেন। জিজ্ঞাসা করিলাম, কেমন আছেন? সেরে গেছে তো? কাঙালিচরণ বলিলেন, কোথায় মশাই, হোমিওপ্যাথি ওষুধে আবার রোগ সারে? শুনুন তবে, এই বাড়িখানা এক ভদ্রলোক ভাড়া চাইলেন 70 টাকায়, ওপর নিচে সমস্ত ঘর। আমার স্ত্রী তখন বেঁচে। দিলাম বাড়িখানা ভাড়ায় বসিয়ে, আর আমরা নিজেরা উঠে গেলাম এই কাছাকাছি একটি গলির মধ্যে একখানা বাড়িতে। কলকাতায় তখন খুব কলেরা হচ্ছে। হঠাৎ একদিন রাত্রিবেলা স্ত্রীর কলেরা হলো। ঘণ্টাখানেক পরে আবার হলো আমার ছেলের। ছেলেটি ছিল কৃষ্ণার চেয়ে বছর 2 বড়। সকালবেলা একজন হোমিওপ্যাথি ডাক্তার ডাকলাম। এত ওষুধ দিলেন, এত চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না। উঠি ঘণ্টাখানেকের মধ্যে দুজনেই গেল মরে। এই তো আপনাদের হোমিওপ্যাথি ওষুধ। কৃষ্ণা কাছেই দাঁড়াইয়াছিল। এবার আর সে চুপ করিয়া থাকিতে পারিল না। বলিল, 10 টাকা ভাড়া দিয়ে যেরকম নোংরা বাড়িতে আমরা উঠে গিয়েছিলাম, সে বাড়ি থেকে আমরা দুজনও যে ফিরে আসতে পেরেছি বাবা, এই যথেষ্ট। আর তাছাড়া আমাদের যতীন দাদা আবার ডাক্তার, বই পড়ে পড়ে বাড়িতেই ডাক্তারি শিখেছে। ওই অত বড় রোগীর ভার তুমি দিলে তারই হাতে ফেলে। কেন, যতীন দাদা তো তোমাকে অন্য ডাক্তার আনতে বলেছিল বাবা। তুমি বললে টাকা কোথায় পাবো। তা তুমি একটু চেষ্টা করলে মা আমার মরতো না। বলিতে বলিতে মেয়েটার ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিয়া উঠিল এবং চোখ দুইটি জলে ভরিয়া আসিতেই সে অন্যদিকে মুখ ফিরাইল। কাঙালিচরণ প্রচণ্ড এক ধমক দিয়া উঠিলেন। যা যা, তুই কি জানিস? তুই চুপ কর। মৃত্যু যার আছে 1000 বড় ডাক্তার ডাকলেও তাকে রক্ষা করা যায় না, না কি বলেন মশাই? বলিয়া তিনি আমার মুখের পানে তাকাইলেন। কোনো জবাব না দিয়াই আমি আমার কাজে চলিয়া যাইতেছিলাম। কাঙালিচরণ হাঁকিয়া বলিলেন, বলি, ও মশাই, চলে যাচ্ছেন যে? আমি যে বলেছিলাম তার কি হলো? হ্যাঁ, ভারী তো 5 টাকা, 35 দিচ্ছেন, না হয় দেবেন 40। নিচে রান্নার সুবিধে কত? বলিলাম, আচ্ছা, এরপর ভেবে দেখব। না না, ভেবে দেখব নয়, ও করে ফেলুন। টাকার কথা ভেবে আর পিছিয়ে যাবেন না। টাকা জিনিস আসতেও যতক্ষণ, আবার যেতেও ততক্ষণ। আমি তো মশাই নিজের সুখ সুবিধের চেয়ে টাকা জিনিসটাকে বড় করে কখনো দেখতে পারলাম না। এই দেখুন না, আপনি মাসে মাসে 35টি করে টাকা দিচ্ছেন, ব্যাস, হাতে আসতে না আসতে ফুট করাই। টাকা জিনিসটে আমার হাতে কখনোই রইল না। ও ব্যাটার জাত কারো হাতেই থাকে না, বুঝলেন? নিচে রাঁধবার ব্যবস্থাটাই করে ফেলুন। কৃষ্ণার বয়স হইয়াছে, সর্বদেহে তাহার পরিপূর্ণ যৌবনশ্রী। এইবার বিবাহ দেওয়া তাহার একান্ত প্রয়োজন। আমার স্ত্রীর সঙ্গে সেদিন সেই কথাই হইতেছিল। স্ত্রী বলিল, ওর বাবাকে একদিন বলো, মেয়েটাকে সত্যি আর এমন করে রাখা উচিত নয়। বলিব ভাবিতেছিলাম, এমন দিনে দেখিলাম একজন ঘটক একদিন 2 ভদ্রলোক ডাকিয়া আনিয়াছেন। কাঙালিচরণ ডাকিলেন, বলি, ও মশাই, একবার নিচে নেমে আসুন তো। নিচে যাইতেই তিনি আমায় একটুখানি আড়ালে ডাকিয়া লইয়া গিয়া চুপি চুপি বলিলেন, ঘন ঘন যে রকম অসুখ বিসুখ হচ্ছে মশাই, কি জানি, বিশ্বাস নেই। যদি কোনো দিন হট করে
তাই ভাবছি মেয়েটার বিয়েটা এবার সেরে ফেলি। দুজন ভদ্রলোক এসেছেন ওকে দেখতে, আপনি একটুখানি আসুন, দু চারটে কথাবার্তা বলুন ওদের সঙ্গে। আর আমার অবস্থার কথাটাও অমনি। যাক, এতদিন পরে সুমতি তাহার হইয়াছে। দেখিলাম যাহারা আসিয়াছেন তাহাদের মধ্যে একজন বরের কাকা আর একজন বাবা। ছেলেটি বিএ পাশ করিয়া এমএ পড়িতেছে। অবস্থা খুব যে ভালো তা নয়, কলিকাতা শহরে একখানি বাড়ি আছে। তাছাড়া ছেলেটির দাদা নাকি ওকালতি পাশ করিয়া সম্প্রতি উকিল হইয়াছেন। পয়সার এখনও জমাইতে পারেন নাই, তবে ভগবানের ইচ্ছায় ভবিষ্যতে যদি কোনো দিন জমে তো তখন আর তাহাদের ভাবিতে হইবে না। মন্দ কি? ছেলেটি যদি দেখিতে শুনিতে ভালো হয় তো কৃষ্ণার বিবাহ এইখানেই দেওয়া উচিত। কৃষ্ণাকে তাহারা দেখিলেন, দেখিয়া অপছন্দ করিবার কিছু নাই, চমৎকার মেয়ে। কিন্তু গোলমাল বাঁধিল টাকার ব্যাপারে। বরের বাবা বলেন, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, ছেলের সঙ্গে মানাবেও ভালো, কিন্তু ছেলের বিয়ে বাড়ি থেকে টাকা খরচ করে তো আর দিতে পারি না মশাই, নগদ টাকা আমাকে কিছু দিতে হবে বই কি। কাঙালিচরণ আমার মুখের পানে নিতান্ত অসহায়ের মতো একবার তাকাইলেন। তাকাইবার অর্থটা বুঝিতে বিলম্ব হইল না। বলিলাম, কত টাকা চান? বরকর্তা বলিলেন, মেয়ের মার যা গয়না আছে শুনছি, তাই দিলেই না হয় গয়নাটা লাগবে না, কিন্তু টাকা অন্তত 100-5 দিতে হবে নগদ। তার কমে মশাই ছেলের বিয়ে দিতে আমি পারবো না। কাঙালিচরণ ম্লান একটু হাসিলেন, বলিলেন, সে ক্ষমতা কি আমার আছে দাদা? বড় জোর 100 টাকা আমি ধার ধর করে যেখান থেকে হোক, মেয়ের দায় যখন ঘাড়ের ওপর, এই আপনার 2টি হাত ধরে বলছি ভাই, আমায় উদ্ধার করুন। বলিয়া কাঙালিচরণ 2 হাত বাড়াইয়া বরকর্তার হাত 2টি চাপিয়া ধরিলেন। বরকর্তা লোকটি ভালো। কাঙালিচরণের অবস্থা দেখিয়া তাহার দয়া হইল। কিয়ৎক্ষণ চুপ করিয়া কি যেন ভাবিয়া বলিলেন, আচ্ছা, আপনি এত করে বলছেন যখন, তখন 300 টাকা দেবেন। বউ ভাতে আমি নিজেও না হয় কিছু খরচ করব। মাত্র 300 টাকা খরচ করিয়া কাঙালিচরণ যদি তাহার মেয়ের জন্য এমন বর পান তো মন্দ কি। বলিলাম, আচ্ছা বেশ, কবে আমরা ছেলেটি তাহলে দেখতে যাব বলুন? ছেলের বাবা বলিলেন, যেদিন খুশি, এই তো ভবানীপুরে বাড়ি, বেশি তো দূরে নয়। স্থির হইল আগামী রবিবার কাঙালিচরণকে সঙ্গে লইয়া আমি নিজেই ছেলেটিকে দেখিয়া আসিব। কৃষ্ণাকে বলিলাম, কিরে, মুখখানি এমন শুকনো করে দাঁড়িয়ে রয়েছিস কেন দিদি? তোর বর দেখতে যাব, বিয়ে তাহলে আমাদের ভুলে যাবি নে তো? কৃষ্ণা তাহার সুন্দর চোখ 2টি তুলিয়া সেই তেমনি করিয়াই একবার হাসিল। বড় সুন্দর সে হাসি, অত্যন্ত করুণ, অথচ একবার সে হাসি যে দেখিয়াছে সে আর তাহাকে জীবনে ভুলিবে না। রবিবার বৈকালে ভবানীপুরে যাইবার কথা, কিন্তু সকালে কাঙালিচরণ আমায় কাছে ডাকিয়া চুপি চুপি বলিলেন, যাক, আর সেখানে গিয়ে কাজ নেই মশাই। বলিলাম, কেন? কাঙালিচরণ বলিলেন, না, 300 টাকা নগদ দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না মশাই। কোথায় পাব? বড় জোর 100, না হয় 150 পর্যন্ত দিতে পারি। আমার নিজের টাকা থাকিলে হয়তো তখন নিজেই দিতাম, কিন্তু সেদিক দিয়া দুর্ভাগ্য আমারও কম নয়। বড় দুঃখ হইল। বলিলাম, তাহলে আর কি হবে বলুন? কিন্তু মেয়েও তো বড় হয়েছে, বিয়েরও তো একটা ব্যবস্থা করা দরকার। কাঙালিচরণ বলিলেন, দেখি।
তাহার পর 10-15 দিনের মধ্যে ঘটক ঠাকুর বোধহয় আরও 5 জন বরকর্তাকে আনিয়া হাজির করিল, কিন্তু সকলেরই সেই এক প্রস্তাব, টাকা। এদিকে কাঙালিচরণেরও সেই এক কথা, 100 কি বড়জোর 150। দাদা, তার বেশি আমি পাবো কোথায়, গরিব মানুষ, ইত্যাদি। বেচারা হয়তো 150 টাকা অতি কষ্টে সংগ্রহ করিয়াছেন, তাকেই বা দোষই দিই কেমন করে। শেষে কোথাও যখন কিছু আর হয় না, কাঙালিচরণ নিজেই একদিন সন্ধ্যার সময় হাসিতে হাসিতে ঘরে ঢুকিয়া ডাকিলেন, ও মশাই, শুনুন শুনুন, সুসংবাদ। কি সুসংবাদ জানিবার জন্য নিচে আসিয়াই শুনিলাম, এতদিন পরে কৃষ্ণার বিবাহের সমস্ত বন্দোবস্ত তিনি নিজেই স্থির করিয়া আসিয়াছেন। বলিলেন, আরে মশাই, পরের দ্বারা কি কোনো কাজ কখনো হয়? ও কি ঘটকের কম্ম? এই বলিয়া কিয়ৎক্ষণ থামিয়া তিনি আবার বলিলেন, চলুন একদিন। বলিয়াই কি ভাবিয়া কথাটা পাল্টাইয়া লইয়া তিনি বলিতে লাগিলেন, বড়লোকের ছেলের খাঁই মেটাবার সাধ্য কি আমার আছে মশাই? আমরা নিজেরা যেমন তেমনি মাঝামাঝি ঘরে মেয়ের বিয়ে দেওয়াই ভালো। আপনি কি বলেন? যা করেন জগদম্বা, এই মাসেই সেরে ফেলি, শুভস্য শীঘ্রং। বলিলাম, চলুন তাহলে একদিন দেখে আসি। কাঙালিচরণ বলিলেন, কিছু দেখতে হবে না মশাই, কিছু দেখতে হবে না। অবস্থা ভালো কিনা তাই লোকে দেখতে যায়, কিন্তু এ একেবারে জানা কথা, অবস্থা ভালো নয়। মাইনর স্কুলের পণ্ডিত কোনো রকমে দিন চলে যাবে, ব্যাস। মেয়েটা খেতে পড়তে পাবে, আর কি চাই? ইহার উপর আর কথা চলে না। নিজের কন্যার বিবাহ নিজে স্থির করিয়াছেন, ভালো মন্দ তিনিই বুঝিবেন। এই বাড়িতেই বিবাহ, অথচ এখানে জায়গার একান্ত অভাব। সে সম্বন্ধে কি করিতে হইবে জিজ্ঞাসা করায় কাঙালিচরণ বলিলেন, কি আর করব, কিছুই করব না। বলিলাম, বরযাত্রীদের খাবার জায়গা তো একটা করতে হবে, ছাদের ওপর হোগলা দিয়ে সবাই যেমন করে। কাঙালিচরণ ঈষৎ হাসিলেন, বলিলেন, পাগল হয়েছেন? সে কি আর আমি ঠিক না করেই এসেছি? বরযাত্রী আসবে 4 জন, হোগলা কি জন্য? বেশি বরযাত্রী খেতে দেবার অবস্থা কোথায়? আপনার ওপরের একখানা ঘর ছেড়ে দেবেন, ব্যাস, তাহলেই হবে। একখানা কেন, কৃষ্ণার বিবাহের জন্য আমি কয়েকদিনের জন্য এ বাড়ি ছাড়িয়া যেখানে হোক চলিয়া যাইতেও রাজি, কিন্তু কিছুই করিতে হইল না। বরপক্ষ মেয়েও দেখিতে আসিলেন না, কন্যাপক্ষ বর দেখিতেও গেলেন না। বিবাহের আগের দিন কৃষ্ণার গায়ে হলুদের সমস্ত ব্যবস্থা আমার স্ত্রী করিয়া দিল। পরদিন সন্ধ্যায় বর আসিল, বরের সঙ্গে মাত্র 4 জন বরযাত্রী। বর দেখিয়া প্রথমে তাহাকে কৃষ্ণার বর বলিয়া চিনিতে পারি না, ভাবিয়াছিলাম সেও একজন বরযাত্রী হইবে বা, কিন্তু শেষে যখন তাহার ধুতি চাদর এবং কপালে চন্দনের ফোঁটা দেখিলাম, তখন একেবারে অবাক হইয়া গেলাম। এই কৃষ্ণার বর! গায়ের রং কালো, চক্ষু 2টি কোটর প্রবিষ্ট, শীর্ণ কঙ্কালসার, বোধ করি কাঙালিচরণের চেয়ে 2-4 বছরের ছোট। আমার স্ত্রী ছিছি করিতে লাগিল। আমি তো কৃষ্ণার মুখের পানে তাকাইতে পারিলাম না, শুধু নির্বিকার রহিলেন দেখিলাম কাঙালিচরণ। কাঙালিচরণকে একবার আড়ালে পাইয়া চুপি চুপি বলিলাম, এ কি করিলেন আপনি? ছি! কাঙালিচরণ আমার মুখের পানে তাকাইয়া রহিলেন। কেন, কি আর এমন হয়েছে শুনি? আচ্ছা ধরুন, আমার স্ত্রী বিয়োগ হয়েছে, আমি যদি বিবাহ করতুম তাহলে? পুরুষ মানুষের আবার বয়স, পুরুষ মানুষের আবার চেহারা। মুখ বুজিয়া সেখান হইতে সরিয়া গেলাম। এখন আর দুঃখ করিয়াই বা লাভ কি? যাই হোক, নির্বিঘ্নে বিবাহ চুকিয়া গেল। কৃষ্ণার অদৃষ্ট। 8-10 জন লোকের আহারের ব্যবস্থা আমার স্ত্রী নিজেই করিয়াছিল।
বরযাত্রী কয়েকজনকে খাইতে বসাইয়া আমি পরিবেশন করিতেছি। কাঙালিচরণের উপবাসী শরীর, দূরে দাঁড়াইয়া তিনি তাহাদের খাওয়া দেখিতেছেন। খাওয়া যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, ঘরের ভিতর সন্দেশ আনিতে গিয়া দেখি সন্দেশ নাই। সন্দেশ আনাইবার কথা কাঙালিচরণকে সন্ধ্যার পূর্বেই বলা হইয়াছে। জিজ্ঞাসা করিলাম, সন্দেশ কি এখনো আনানো হয়নি? কাঙালিচরণ ঘাড় নাড়িয়া বলিলেন, না। সে কি মশাই, ভোলাকে দিয়ে এক্ষুনি আনাতে পাঠান। কাঙালিচরণ কোঁচর হইতে অতি কষ্টে একটি টাকা বাহির করিয়া দিলেন। ব্যাপারটা বরযাত্রীদের দৃষ্টি এড়াইল না। তাহাদের মধ্য হইতে একজন বলিয়া উঠিলেন, 100 টাকা তো নগদ নিয়েছেন মশাই, তাও মিষ্টি আনতে ভুলে গেলেন? আমরা লোক তো মোটে 4 জন। আর একজন বলিয়া উঠিলেন, 100 কীরকম? শেষ পর্যন্ত 150 টাকায় রফা হলো যে। সেদিন 100 এনেছেন আর আজ দিতে হবে 50। এরকম যে কোনোদিন হইতে পারে তাহা জানিতাম না। কথাটা শুনিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। টাকা লইয়া কৃষ্ণাকে ওই বুড়োর হাতে বিক্রি করা হইয়াছে। কাঙালিচরণের পক্ষে ইহার চেয়ে নৃশংসতার কী হতে পারে? বিবাহের সময় দেখিলাম কৃষ্ণার মুখে যেন আর রক্ত নাই, স্থির ধীর নির্বিকার, যাহা বলিতেছে তাহাই করিতেছে, যেন কোথাও কিছুই হয় নাই এমনই ভাব। পরদিন স্বামীর সঙ্গে সে শ্বশুরবাড়ি চলিয়া গেল। শ্বশুরবাড়ি যাইবার সময় মেয়েরা কান্নাকাটি করে। এতদিনের প্রিয় পিত্রালয় ছাড়িয়া যাইতে কষ্ট হয়। কিন্তু কৃষ্ণাকে দেখিলাম, চোখে তার এক ফোঁটা জলও আসিল না। কেমন যেন বোকার মতো ফ্যালফ্যাল করিয়া তাহার বাবার মুখের পানে তাকাইয়া হেঁট মুখে গাড়িতে গিয়া উঠিল। গাড়ি ছাড়িয়া দিল। আমার স্ত্রী বারান্দার রেলিং ধরিয়া তাহার চলিয়া যাওয়া দেখিতেছিল। উপরে উঠিয়া গিয়া দেখিলাম জানালার কাছে দাঁড়াইয়া সে তাহার চোখের জল মুছিতেছে। আমাকে কোনো কথা জিজ্ঞাসা করা সে প্রয়োজন বোধ করিল না। আমি ঘরে ঢুকিতেই সে ধীরে ধীরে বাহির হইয়া গেল। সমস্ত বাড়িখানা কেমন যেন একটা বিষণ্ণ গাম্ভীর্যে থমথম করিতে লাগিল। কৃষ্ণা চলিয়া যাইবার পর হইতে কাঙালিচরণ আমার এখানেই খাইতেছিলেন। প্রস্তাব করিয়াছিলেন নিজেই রান্না করিয়া খাইবেন, কিন্তু আমি তাহাকে বাধা দিলাম। ভাবিলাম, এখন তো আর কন্যাদায় নাই, মাসের শেষে বাড়ির ভাড়া হইতে কিছু টাকা ইহার জন্য কাটিয়া লইলেই চলিবে। কিন্তু মাসের শেষে ভাড়া দিতে গিয়া একেবারে বেকুব বনিয়া গেলাম। টাকাও তিনি খাওয়ার জন্য তো দিলেনই না, উল্টা জিজ্ঞাসা করিয়া বসিলেন, এবার তো হাঙ্গাম কমেছে মশাই, এবার আমার সেই কথাটার অর্থ বুঝিতে পারি নাই। জিজ্ঞাসা করিলাম, কি কথা? তিনি বলিলেন, মনে নাই আপনাদের সেই নিচে রাঁধবার কথা? বলিলাম, সে তো বলেই দিয়েছি, নিচে রান্না করা আমার হবে না। কাঙালিচরণ বলিলেন, আপনি কিন্তু ভালো বুঝছেন না মশাই, 5টা টাকার জন্যে এরকম কৃপণতা করবেন না, এতে আপনার স্ত্রীর কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে। কাঙালিচরণ আমার স্ত্রীর এত কষ্ট বুঝিলেন, কিন্তু তাহার কষ্ট আমার স্ত্রী কিছুতেই বুঝিল না। বলিল, না না, ওকে ভাত রেঁধে খাওয়াতে আমি পারবো না। এতদিন শুনিনি, কিন্তু যেদিন থেকে তুমি বলেছ 150 টাকা নিয়ে কৃষ্ণার মতো মেয়েকেও ওই বুড়োর হাতে তুলে দিয়েছে, সেই দিন থেকে ওর ওপর ভক্তি আমার চটে গেছে। লোকটা চামারের একশেষ। সুতরাং কাঙালিচরণকে আজকাল নিজেই রান্না করিয়া খাইতে হয়। স্টোভ জ্বালিয়া কি যে রান্না করেন তিনিই জানেন। সাবান দিয়া ধূপ ধূপ করিয়া কাপড় কাচেন, ইস্ত্রি করেন, ঘর ঝাঁট দেন এবং প্রতিদিন বৈকালে নিজের হাতে কাঁচা জামা কাপড় পরিয়া একটি ছড়ি হাতে লইয়া বেড়াইতে বাহির হন। সে সময় আমার সঙ্গে যদি কোনোদিন দৈবাত দেখা হইয়া যায় তো নিজের কাপড় জামা দেখাইয়া বলেন, দেখুন মশাই, আমার নিজের হাতে কাঁচা,
আর ওই তো আপনার গায়ে রয়েছে ধোপা বাড়ির কাঁচা। কত তফাৎ দেখুন। আমি যা কেচে দেব সেরকম কাচতে ধোপার বাবাও পারবে না। কাঙালিচরণ ওই আনন্দেই থাকেন। কৃষ্ণার কথা কোনোদিন তাহাকে ভুলিয়াও বলিতে শুনি না। আমরা স্বামী স্ত্রীতে বরং বলা বলি করি, আহা, মেয়েটির আচ্ছা অদৃষ্ট যা হোক। এমন অনেক গরিবের মেয়েও তো দেখেছি যারা মনের মতো স্বামী পায়, কিন্তু এ মেয়েটার কি হলো বলো দেখি। গৃহিণী বলেন, শ্বশুরবাড়ি তো ভবানীপুরে। বুড়োর কাছে ঠিকানা নিয়ে চলো না, একদিন কালীঘাট যাবার নাম করে কৃষ্ণাকে দেখে আসি। যাইতে ইচ্ছা করে বটে, কিন্তু যাওয়া কোনো দিন হইয়া ওঠে না। বিবাহের পর সেই যে কৃষ্ণা এখান হইতে স্বামীর ঘর করিতে গিয়াছে, তাহার পর আজ প্রায় 5-6 মাস হইতে চলিল একটি দিনের জন্য সে আর এখানে আসে নাই। বুড়া স্বামী তাহার স্কুলের পণ্ডিত। সকালে খাইয়া তাহাকে স্কুলে যাইতে হয়। কৃষ্ণা ভাত রাঁধে, স্বামীকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দেয়। তাহার পর সারাদিন হয়তো একলা ঘরে বসিয়া বসিয়া কাঁদে। পণ্ডিত মশাইয়ের প্রথম পক্ষের স্ত্রীর একটি মেয়ে আছে শুনিয়াছি। মেয়েটি বয়সে কৃষ্ণার চেয়েও বড়। তাহার 2-3টি ছেলে মেয়ে। সেই হয়তো বাপের জন্য রান্নাবান্না সবই করিয়া দিত। আজকাল হয়তো সৎমার হাতে সংসারের যাবতীয় কাজকর্ম ছাড়িয়া দিয়াছে। হয়তো সে সুযোগ সুবিধা পাইলেই কৃষ্ণার সঙ্গে ঝগড়া করে। কৃষ্ণার হয়তো দুঃখ কষ্টের আর অবধি নাই। মনে মনেই এইসব কথা ভাবি, আর সেই নিরীহ শান্ত মেয়েটির কথা মনে পড়ে। কাঙালিচরণের মেয়ে বলিয়া তাহাকে মনে হয় না। মনে হয় সে যেন আমার নিজের বোন। নিতান্ত অনাত্মীয়া অপরিচিতা ওই মেয়েটির জন্য কষ্ট হয়। অদৃষ্ট তাহার মন্দ তাহা জানি, কিন্তু এত মন্দ সে কথা কোনো দিন ভাবিতেও পারি নাই। বুড়া স্বামী যে তাহার বেশি দিন বাঁচিবে না, কৃষ্ণার বিবাহ হওয়া না হওয়া 2 সমান হইয়া যাইবে, সে আশঙ্কা যে মনে মনে করিতাম না তাহা নয়। তবে হঠাৎ যে এমন একটি অঘটন ঘটিবে তাহা ছিল আমাদের ধারণারও অতীত। সেদিন বৈকালে ভবানীপুর হইতে একটি ছোকরা একরকম ছুটিতে ছুটিতে কাঙালিচরণের কাছে আসিয়া উপস্থিত। কাঙালিচরণ গড়গড়ায় তামাক টানিতেছিলেন, আর আমি কোথায় যেন বাহির হইবার জন্য প্রস্তুত হইয়াই দরজায় আসিয়া দাঁড়াইয়াছিলাম। ছোকরাটি বলিল, শিগগির আসুন। ব্যাপার কি জানিবার জন্য তাহার কাছে আসিয়া দাঁড়াইলাম। যাহা শুনিলাম তাহাতে আমার আপাদমস্তক শিহরিয়া উঠিল। বুকের ভিতরটা কেমন যেন করিতে লাগিল। শুনিলাম স্কুলের ছুটির পর কৃষ্ণার স্বামী বাড়ি ফিরিতেছিলেন। রাস্তা পার হইতে গিয়া হঠাৎ একটা মোটর চাপা পড়িয়াছেন, বাঁচেন কিনা সন্দেহ। পা দুইটা তখন আমার থরথর করিয়া কাঁপিতেছে। কাঙালিচরণের হাত হইতে গড়গড়ার নল মাটিতে পড়িয়া গিয়াছে। বলিলাম, চলুন। কাঙালিচরণও কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলেন। কোথায় আছেন? ছেলেটি বলিল, হাসপাতালে। হাসপাতালে যখন আমরা গিয়া পৌঁছিলাম তখন সব শেষ হইয়া গিয়াছে। আপাদমস্তক কাঁচা রক্তে ছোপানো একটা কাপড় দিয়া ঢাকা কৃষ্ণার স্বামীর মৃতদেহ। পাশেই একটি মেয়ে মাথার চুল খুলিয়া বুক চাপড়াইয়া মাথা ঠুকিয়া চিৎকার করিয়া কাঁদিয়া কাঁদিয়া লোক জড়ো করিয়াছে। এইটিই বোধহয় পণ্ডিত মশাইয়ের ওপক্ষের মেয়ে। আর সেই অতগুলি লোকের মাঝখানে স্বামীর মৃতদেহের পার্শ্বে একেবারে কাঠ হইয়া নত নেত্রে বসিয়া আছে আমাদের কৃষ্ণা। মুখে কথা নাই, চোখ দুইটি শুধু কানায় কানায় জলে ভরিয়া উঠিয়াছে। আমাদের পানে একবার মুখ তুলিয়া তাকাইয়াই তৎক্ষণাৎ সে আবার চোখ দুইটি নামাইয়া লইল। দেখিলাম টস টস করিয়া অশ্রুর ফোঁটা তাহার কাপড়ের উপর গড়াইয়া পড়িতে লাগিল। মৃতদেহের সৎকার করিয়া কৃষ্ণাকে বিধবার বেশ পরাইয়া বাসায় ফিরিলাম পরদিন সকালে। কাঙালিচরণ প্রত্যহ আনাগোনা করিতে লাগিলেন। কৃষ্ণার স্বামীর শ্রাদ্ধাদি চুকিয়া গেল।
ভাবিয়াছিলাম কৃষ্ণা এবার হয়তো আবার তার বাবার কাছেই আসিয়া বাস করিবে, আবার সেই আগেকার মতো সুখে দুঃখে দিন তাহাদের চলিয়া যাইবে। কিন্তু সেদিন আমি কাঙালিচরণের সঙ্গেই ছিলাম। কাঙালিচরণ বলিলেন, চল কৃষ্ণা, তোকে আমি সঙ্গে করেই নিয়ে যাই। শুনিলাম স্পষ্ট রূঢ় বাক্যে ঘাড় নাড়িয়া কৃষ্ণা জবাব দিল, না। যাবি না? না। কাঙালিচরণ জিজ্ঞাসা করিলেন, তাহলে কি এইখানেই থাকবি ভেবেছিস? কৃষ্ণা বলিল, হ্যাঁ, এইখানেই থাকব। এই বলিয়াই সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া সেখান হইতে চলিয়া গেল। কাঙালিচরণ নিতান্ত নিরুপায়ের মতো আমার দিকে একবার তাকাইলেন, অর্থাৎ আপনি একবার অনুরোধ করুন মশাই। কিন্তু কৃষ্ণার মুখের পানে তখন আমার আর তাকাইবার ক্ষমতা নেই। মেয়েটা যদি রাগ করিয়াই কাঙালিচরণের সমস্ত সংস্রব পরিত্যাগ করিয়া থাকে, তো তাহাকেই বা কি বলিবার আছে? তাহার যাহা ইচ্ছা তাহাই সে করুক। আমি সরিয়া দাঁড়াইলাম। বাড়ি ফিরিবার সময় সারা রাস্তা ধরিয়া কাঙালিচরণ একটি কথাও বলিল না। যে কাঙালিচরণ এত বেশি কথা কন, তাহাকেই দেখিলাম নীরবে মুখ বুজিয়া কি যেন ভাবিতেছেন। নিজের কৃতকর্মের জন্য এতদিন পরে অনুশোচনা জাগিয়াছে কিনা তাই বা কে বলিতে পারে। আমার স্ত্রীর সঙ্গে সেদিন কথা হইতেছিল। কৃষ্ণা বোধহয় রাগ করে এলো না, তুমি কি বলো? স্ত্রী বলিল, বেশ করেছে। আমার যদি ওরকম বাবা হতো তো আমি তার মুখই দেখতাম না। আমি বলিলাম, আহা, বাবার কি দোষ? সেও তো গরিব। পয়সা কড়ি থাকলে হয়তো মেয়েটাকে সে অমন করে জলে ফেলে দিত না। স্ত্রী চুপ করিয়া রহিল। কি ভাবছ? ভাবছি বিয়ে ওর না দিলেই হতো। তাই বা কেমন করে হয় বলো? মেয়ে তো বড় হয়েছিল। হলোই বা, একেও কি তুমি বিয়ে বলো নাকি? বিয়ের নামে এ তো অত্যাচার। এ অত্যাচারের চেয়ে মেয়েটিকে আইবুড়ো করে রাখাও ঢের ভালো ছিল। বলিয়াই সে আমার ঘর হইতে বাহির হইয়া গেল। আর কোনো দিন কোনো কথাই তাহাকে বলি নাই। কৃষ্ণার কথা উঠিলে আমার স্ত্রী তাহা শুনিতে চায় না, বলে, চুপ করো। চুপ করিয়াই ছিলাম। ধীরে ধীরে ঘরে ঢুকিতাম, আবার প্রয়োজন হইলে নিঃশব্দে বাহির হইয়া যাইতাম। কাঙালিচরণ কি করিতেছেন না করিতেছেন কোনো সংবাদই লইতে পারি নাই। সেদিন অমনি বাড়ি হইতে বাহির হইতেছি, কাঙালিচরণের ঘরের ভিতর কেমন যেন বিশ্রী একটা গোঙানির শব্দ পাইলাম। তাকাইতেই দেখি বিছানার ওপর শুইয়া শুইয়া তিনি ছটফট করিতেছেন। ঘরে ঢুকিয়া তাহার কাছে গিয়া দাঁড়াইতেই তিনি আমার মুখের পানে কেমন যেন বিকারগ্রস্ত রোগীর মতো একবার তাকাইলেন। তারপর অতি কষ্টে হাতের ইশারা করিয়া বলিলেন, বসুন। বিছানার এক পাশেই বসিলাম। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? জ্বর। কখন থেকে? আজ 3 দিন। দেখিলাম এ অবস্থায় একাকী এরকমভাবে তাহাকে ফেলিয়া রাখা অন্যায়। সেবা শুশ্রূষার প্রয়োজন। জিজ্ঞাসা করিলাম, কৃষ্ণাকে নিয়ে আসব? কাঙালিচরণ ফ্যাল ফ্যাল করিয়া আবার আমার মুখের দিকে তাকালেন। দেখিলাম ঠোঁট তাহার থরথর করিয়া কাঁপিতেছে। অনেকক্ষণ পরে বলিলেন, আসবে? বলিলাম, দেখি চেষ্টা করে যদি আসে। আর কিছু তিনি বলিতে পারিলেন না। চোখ বুজিয়া চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিলেন। গায়ের উত্তাপ দেখিলাম অত্যন্ত বেশি। চোখ দুইটি লাল। ডাক্তার ডাকিবার একান্ত প্রয়োজন ভাবিয়া তৎক্ষণাৎ একজন ডাক্তার ডাকিয়া আনিলাম। ডাক্তার দেখিয়াই কাঙালিচরণ আমার দিকে তাকাইয়া বলিলেন, ডাক্তার, কি জন্যে ডাকলেন বলুন তো? আমার কি আর ডাক্তার দেখাবার পয়সা আছে? আচ্ছা দিন আপনি।
তারপর সেরে উঠে না হয় ভাড়া থেকে বাদ দিয়ে দেব। ডাক্তারের ঔষধ চলিতে লাগিল। বৈকালে নিজে গিয়া কৃষ্ণাকে লইয়া আসিলাম। আসিতে কোনো প্রকার আপত্তি করিল না। সেই কৃষ্ণা আবার আসিয়াছে। আমার স্ত্রীকে সাবধান করিয়া দিলাম, বিবাহ সংক্রান্ত কোনো কথা ওকে জিজ্ঞাসা করো না। কেন? হয়তো দুঃখ পেতে পারে। গৃহিণী বলিল, না বললেও সে আমায় নিজে বলবে। তা বলুক। 2 দিন কিছু বলে নাই, বলিবার অবসরই বা কোথায়। পিতার শিয়রে বসিয়া দিবারাত্রি তাহার শুশ্রূষা করিতেছে। শান্তি নাই, ক্লান্তি নাই। সেবারতা কৃষ্ণার সে কি রূপ, কি মাধুর্য! মুখে একটি কথা বলে না, এতটুকু বিরক্তি প্রকাশ করে না। আহার নিদ্রা তো একরকম পরিত্যাগ করিয়াছে বলিলেই হয়। আমার স্ত্রী সেদিন তাহার সেই শুষ্ক রুক্ষ চেহারা দেখিয়া বলিল, ও কি করছিস কৃষ্ণা, মরে যাবি যে। কৃষ্ণা তাহার ঠোঁটের ফাঁকে ম্লান একটুখানি হাসিল। সুবিন্যস্ত সুশ্রী মুক্তার মতো দাঁতগুলি দেখা গেল। ঘাড় নাড়িয়া বলিল, না, মরব না বৌদি, মৃত্যু আমার নেই। শেষের কথাটি বলিতে গিয়া দেখা গেল তাহার চোখ দুইটি অশ্রুভারে টলমল করিতেছে। কিন্তু এত যে সেবা, এত যে যত্ন, তবু সে তাহার পিতাকে রক্ষা করিতে পারিল না। 4 দিনের দিন কাঙালিচরণের বাকরুদ্ধ হইয়া গেল। সমস্ত রাত্রি ধরিয়া কথা বলিবার জন্য কি তাহার ব্যাকুলতা! বিদায়বেলায় কন্যাকে কি যেন বলিয়া যাইতে চান, কিন্তু কথা তাহার মুখ দিয়া বাহির হইতে চায় না। বিধাতা যেন স্বহস্তে তাহার কণ্ঠরোধ করিয়া ধরিয়াছেন। প্রকৃতি এতদিন পরে হয়তো তাহার এই বিদ্রোহী সন্তানের উপর প্রতিশোধ লইতেছে। কিন্তু আর কেন? কাঙালিচরণের দিকে বেশিক্ষণ তাকাইয়া থাকিতে পারিলাম না। ছুটিয়া সেখান হইতে পলায়ন করিলাম। মৃত্যুর যে এত কষ্ট তাহা জানিতাম না। কাঙালিচরণ মরিতে কোনোদিন চান নাই। জীবনকে তিনি বড় বেশি ভালোবাসিয়াছিলেন। তাই আজ তাহার এই ক্ষুদ্র গৃহ, নিজ হাতে গড়া গৃহের প্রত্যেকটি আসবাবপত্র, তাহার এই সযত্ন সঞ্চিত কিঞ্চিত অর্থ, অকিঞ্চিৎকর সম্পদ, সবই যেন আজ তাহার বিদায়ের যাত্রাপথে দুহাত বাড়াইয়া আগুলিয়া দাঁড়াইয়াছে, অথচ তাহাকে যাইতেই হইবে। সমস্ত দিবারাত্রি প্রাণপণে যুঝিয়া শেষ জীবনী শক্তিটুকুও যখন তাহার নিঃশেষে ফুরাইয়া গেল, রাত্রি তখন প্রভাত হইয়া আসিয়াছে। কৃষ্ণা ধীরে ধীরে আমার দরজায় আসিয়া দাঁড়াইল। তাহার মুখ দেখিয়া বুঝিলাম সব শেষ হইয়া গিয়াছে। কিন্তু ওই অতটুকু মেয়ে কৃষ্ণা নিদারুণ দুঃখকে এমন করিয়া চাপিয়া রাখিবার শক্তি পাইল কোথায়? কাঁদিল না, অধীর হইয়া ছটফট করিল না। নীরব নির্বিকার কৃষ্ণা যেন পাষাণ মূর্তির মতো দুয়ার ধরিয়া দাঁড়াইয়া রহিল। কাঙালিচরণের মরিবার বয়স হইয়াছিল, সেজন্য দুঃখ করিবার কিছুই নাই। 3 দিন পরে কন্যাকে শ্রাদ্ধ করিতে হয়। যৎসামান্য আয়োজন করা প্রয়োজন। কৃষ্ণাকে ডাকিয়া বলিলাম, জনকতক ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধটি চুকিয়ে ফেলি না, কি বলো কৃষ্ণা? কৃষ্ণার নীরবে ঘাড় নাড়িল। বলিলাম, টাকা করি যা খরচ হয় আমি দিচ্ছি, ভাড়া থেকে কেটে নেব, তুমি ভেবো না। কৃষ্ণা হাসিল, আবার সেই নীরব হাসি। এত দুঃখের দিনেও মুখে তাহার হাসি দেখিয়া অবাক হইয়া গেলাম। সন্ধ্যা তখন উত্তীর্ণ হইয়া গেছে। নিচে স্নানের ঘরে আমার স্ত্রী কাপড় কাচিতেছিল। হঠাৎ রুদ্ধশ্বাসে সে তাড়াতাড়ি উপরে উঠিয়া আসিয়াই হাঁপাইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, কি হলো? হয়নি কিছু বলিয়া সে কাপড় ছাড়িয়া কৃষ্ণার কাছ হইতে একটুখানি দূরে সরিয়া গিয়া আমায় চুপি চুপি বলিল, শোনো। বলিয়া সে এবার
দরজার দিকে তাকাইয়া বলিতে লাগিল, হঠাৎ মনে হলো যেন কৃষ্ণার বাবা ঘুরে বেড়াচ্ছেন। 24 ঘন্টা ঘুরে বেড়াতে দেখতাম কি না, গাটা কাঁটা দিয়ে উঠতেই মনে হলো পালাই। আবার ভাবলাম থাক, কাপড়টা কেচেই নি। কিন্তু কাপড় কাচতে কাচতে হুবহু মনে হলো নিচের ওই ঘরে কে যেন তালা খুলছে। মনে হলো ইঁদুরে অমনি করছে। কান পেতে শুনতে লাগলাম, কিন্তু না বাপু, ইঁদুরে ওরকম শব্দ কখনো করতে পারে না। ভয়ে তাই পালিয়ে এলাম। চোর নয় তো? দাঁড়াও দেখে আসি বলিয়া আলো লইয়া নিচে নামিয়া গেলাম। দেখিলাম কোথাও কিছু নাই। মনে হইল কোথায় যেন মাত্র একটা ঝিঁঝি পোকা ডাকিতেছে। অমাবস্যার রাত্রি, চারিদিকে ঘোর অন্ধকার, আকাশে মেঘ জমিয়াছে। উপরে উঠিয়া আসিতেই কৃষ্ণা জিজ্ঞাসা করিল, আপনি অমন হঠাৎ যে নেমে গেলেন দাদা? বলিলাম, তোমার বৌদি হঠাৎ ভয় পেয়ে ওপরে উঠে এলো। বললে, মনে হলো কে যেন নিচের এই অন্ধকার ঘরে তালা খুলছে। ইঁদুরে হয়তো খুটখুট করছিল। ভীতু মানুষ, ভয়ে তখন ওর হয়ে গেছে। কৃষ্ণা নতমুখে চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিল। বলিলাম, কি রে, তুইও যে ভাবতে বসে গেলি? তুইও কি ভয় টয় পাস নাকি? ভয় কিসের? ভয় পাসনে। কৃষ্ণা মুখ তুলিয়া চাহিল। বলিল, চলুন দাদা, এই বাড়িটা ভাড়ায় বসিয়ে আমরা অন্য বাড়িতে উঠে যাই। কেন রে, তা কেন? কৃষ্ণা ম্লান একটুখানি হাসিল। বলিল, না দাদা, বৌদি মিছে বলেনি। ও শব্দ আমিও শুনেছি, ও ইঁদুরের শব্দ নয়। আমার গৃহিণী এতক্ষণে জোর পাইয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। বলিল, শোনো, আমার কথা তুমি হেসেই উড়িয়ে দাও। বলিলাম, কৃষ্ণার কথাটাই বুঝি বিশ্বাস করব মনে করেছ? বিশ্বাস আপনাকে করতেই হবে দাদা, আসুন। বলিয়া লণ্ঠনটা তুলিয়া লইয়া কৃষ্ণা উঠিয়া দাঁড়াইল। পাগলিটা আমাদের কোথায় লইয়া যায় দেখিবার জন্য তাহার পিছু পিছু চলিতে লাগিলাম। কৃষ্ণা আগে আগে, আর আমরা দুইজনে তাহার পিছু পিছু। সিঁড়ি ধরিয়া নিচে নামিয়া গিয়া কৃষ্ণা চাবি দিয়া নিচের সেই অন্ধকার ঘরের তালা খুলিল। অন্ধকার ঘরের মধ্যে ইঁদুরগুলা এতক্ষণ ছুটাছুটি করিতেছিল। মানুষ দেখিয়া ছুটিয়া পলাইল। কয়েকটা আরশোলা ফরফর করিয়া উড়িতে উড়িতে আমাদের গায়ে আসিয়া বসিল। ঘরের মধ্যে আবার আর একটা ঘর। এই ঘরটা আমি পূর্বে কখনো দেখি নাই, দেখিবার প্রয়োজন হয় নাই। সে ঘরেরও তালা খুলিয়া দরজা ঠেলিয়া কৃষ্ণা আগে ঢুকিল। মেয়েটা কি সত্যি পাগল হইল নাকি? কিন্তু পাগলামির কোনো চিহ্নই তাহার দেখিলাম না। ঘরখানা বাক্স প্যাঁটরা জিনিসপত্রে ঠাসা। লণ্ঠনটা হাত হইতে নামাইয়া কৃষ্ণা একটা বাক্স খুলিল। খুলিয়াই হাতের আলোটা তুলিয়া ধরিয়া ডাকিল, দাদা আসুন। কাছে গিয়া যাহা দেখিলাম, বিস্ময়ে হতবাক হইয়া সেইখানেই হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা ছাড়া আর উপায় রহিল না। টাকা ও নোটের তারায় বাক্সটা ভর্তি। সংখ্যায় যে কত হইবে তাহার ইয়ত্তা নাই। কৃষ্ণা আবার বলিল, দেখলেন? বলিতে গিয়া নিচের ঠোঁটটি তাহার থরথর করিয়া কাঁপিতে লাগিল। এ কি তুমি আগে থেকে জানতে কৃষ্ণা? কৃষ্ণার চোখে তখন জল আসিয়াছে। প্রবল বেগে মাথা নাড়িয়া না বলিয়া হাতের লণ্ঠনটা তাহার পাশের একটা বাক্সের উপর নামাইয়া রাখিয়া সেইখানেই সে বসিয়া পড়িল এবং সেই বাক্সের গায়ে লুটাইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিল। আমরা দুইজনে মিলিয়া কৃষ্ণাকে কিছুতেই আর থামাইতে পারি না। এতদিন পরে এমন করিয়া তাহাকে এই প্রথম আমি কাঁদিতে দেখিলাম। এতক্ষণ শুনলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা কৃষ্ণা গল্পটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে
আজ এখানেই শেষ করলাম।